হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মেঘালয় ট্রিপের পার্ট ওয়ানে তোমরা অলরেডি দেখেছো আমরা কিভাবে হাওড়া থেকে গুয়াহাটি হয়ে শিলং পৌঁছেছিলাম এবং শিলং থেকে চেরাপুঞ্জি ভ্রমণ। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেটা আগে চেক আউট করো। আর পার্ট টুতে থাকছে ডাউকি রিভার, স্নংপেডং, বাংলাদেশের বর্ডার এবং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মৌলিলং ভিলেজ, এবং সেখান থেকে কাজিরাঙা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি। সবকিছুরই তথ্য তোমরা এখানে পাবে, তো দেখতে থাকো। গুড মর্নিং, আজকে হলো 3 নম্বর দিন আর এখন আমরা আছি শিলংয়ে। আজকের ওয়েদারটা খুব ভালো, মানে কালকে যেটুকু মেঘ দেখা গেছিল আজকে একদম মেঘ মুক্ত আকাশ আছে। তো আজকে আমরা যাব ডাউকির দিকে রুটটা। হ্যাঁ, তো আজকে টাইমটা অনেকটা বেশি লাগবে। তো কালকে যা ডিস্টেন্স ছিল তার থেকে আজকে ডাবল ডিস্টেন্স আছে, মোটামুটি 80 কিলোমিটার মতো এখান থেকে ডাউকির অব্দি ডিস্টেন্স। তাই জন্য আমরা 1 ঘন্টা আর্লি বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 7টা। তো রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসছে, তো আমরা এখন বেরোচ্ছি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর মেন শিলং শহরের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ডাউকির দিকে। তো একটা জিনিস তোমরা মাথায় রেখো, সেটা হচ্ছে এই শিলং শহরের মধ্যে থেকে যখন তোমরা বাইরের দিকে যাবে তখন মোটামুটি 1-2 ঘন্টার জ্যাম তো কমন ব্যাপার এখানে। তো এটা মাথায় রেখেই বেরিও। তো যখনই কোনো সাইট সিন বা কোথাও যাওয়ার প্ল্যানিং থাকবে মোটামুটি যত আর্লি পারবে তত আর্লি বেরোনোর ট্রাই করবে, তাহলে তোমাদের টাইমটা সেভ হবে। ডাউকি যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তার সিনিক বিউটি ছিল খুবই অসাধারণ। দেখো দুপাশে কেমন পাহাড়ের ধাপ কেটে কেটে সমস্ত রকমের সবজির চাষ হচ্ছে। এরপরে পড়লো আমাদের এই রাস্তাটা, যেটা পুরো ট্রিপের মধ্যে সব থেকে খারাপ রাস্তা। এখানে অল টাইম পাথর ভেঙে ভেঙে সেখান থেকে স্টোন চিপ তৈরির কাজ চলে। তো তার জন্য এই রাস্তাটা খুবই বিপজ্জনক এবং যে কোনো সময় এখানে ল্যান্ডস্লাইড হতে পারে এবং রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমাদের ড্রাইভার যিনি আছেন উনি বললেন যে সন্ধ্যে 5টার আগে আমাদের এই রুটটা ক্রস করে যেতে হবে ফেরার টাইমে, যাতে ল্যান্ডস্লাইড হলেও এই জেসিবি গুলো সেই পাথরগুলো সরিয়ে দিতে পারে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম এই রেস্টুরেন্টটা, যেটার নাম ছিল কাবরি ওয়ার রেস্টুরেন্ট। এটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। আর আমরা এখানে নিয়েছিলাম একটা ছোলে ভাটুরে আর 3টে মশালা ডোসা। তো টোটাল বিল হয়েছিল 800 টাকা মতো, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং এগোতে থাকলাম ডাউকির দিকে। ডাউকি যাওয়ার এই রাস্তাটা ছিল এক অপূর্ব সুন্দর। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান থেকে এই রাস্তা। আর এই জঙ্গলের বিশেষত্ব হলো প্রচুর সুপারি গাছ রয়েছে এই জঙ্গলে। মানে ন্যাচারালি এই সুপারি গাছগুলো হয়েছে, কিন্তু প্রচুর মানে প্রচুর। আর এখানকার লোকেদেরও পান সুপারি এগুলোর প্রতি একটা মানে আকর্ষণ রয়েছে। তো আমাদের যিনি ড্রাইভার ছিল তিনি কিছুক্ষণ বাদে বাদেই পান আর সুপারি মানে খাচ্ছিলেন। তো এগুলো কমন এখানকার। তো আমরা এখন ডাউকি পৌঁছে গেছি। দেখো দেখাচ্ছি জিনিসটা। এই নিচ থেকে সব বোটগুলো ছাড়ছে আর এখানে সমস্ত বোটিংয়ের বুকিংগুলো নেয়। তো এই জায়গা থেকে সব বোটগুলো বুক করা হচ্ছে আর এই পাশটা বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। তো ডাউকি দেখে নিলাম, কিন্তু বোটিং আমরা করিনি। সংপেরঙের দিকে যাচ্ছি আমরা এখন, ওখানে দেখবো বোটিং করা যায় কিনা।
আর এত রোদের তাপ যে দাঁড়ানো যাচ্ছে না এক ফোঁটা এখানে। তো আমরা এখন এলাম শ্রমপেডং। এখানে অনেক ক্যাম্পের ব্যবস্থা আছে, এখানে অনেকেই স্টে করে এসে। তো এখান থেকে বোটটা বুক করে নিলাম, 800 টাকা নিল 1 ঘন্টার জন্য। ডাউকিতে বোটিং করিনি, তার একটাই কারণ হলো ডাউকিতে প্রচুর ভিড়, তো ভালো লাগছিল না। তো ফাঁকায় ফাঁকায় বোটিং করতে চাইছিলাম, তো সেই জন্য এখানে এলাম। ডাউকি থেকে মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্সেই এই শ্রমপেডং আছে, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। দিয়ে কম ওই যাবো। বোটিং করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার নেক্সট গন্তব্য ছিল মাউলিলং ভিলেজ। তো মাউলিলং ভিলেজ যাওয়ার যে রাস্তাটা ছিল, তার একদিকটা ছিল বাংলাদেশের বর্ডার, আর একদিকটা ছিল এরকম পাহাড়। তো এই বাঁদিকের যে ফেন্সিং গুলো দেখছো, এই ফেন্সিং গুলো হচ্ছে পুরোটাই বাংলাদেশ, মানে এই ফেন্সিং এর ওপারটা পুরোটাই বাংলাদেশ। মাউলিলং যেতে গিয়ে রাস্তায় দেখলাম এরকম এক দৃশ্য। সামনের গাড়িটা দেখো, সামনের গাড়িটাতে বাচ্চারা, লোকাল বাচ্চারা স্কুলে যাচ্ছে। তো তারা কি সুন্দর সব গান করতে করতে, আনন্দ করতে করতে স্কুলে যাচ্ছে। ওদের দেখে সেই পুরনো শৈশবের কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে। ওদেরকে দেখে মাথায় একটা কথাই এলো, তো যখন ছোট ছিলাম তখন মনে হতো যে বড় হলে এটা করতে পারি, বড় হলে ওটা করতে পারি, কিন্তু এখন বড় হয়ে সবকিছুই করতে পারি, কিন্তু সেই সময়টাই নেই। এখন মনে হয় যেন সেই শৈশবটাই ছিল সব থেকে ভালো। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম মলিলং ভিলেজে। এটাকে বলা হয় এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। ঘড়িতে এখন বাজে 4টে, আর মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে। এদিকটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট, কি আছে জানি না, দেখি। তো বাস দিয়ে সিঁড়ি করে রেখেছে গাছের ওপরে।
তো গাছের ওপরে উঠে যাচ্ছে এখানে, এটাই হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। ট্রি হাউস। তো আমাদের ঘোরা হয়ে গেল। তো কেমন লাগলো জায়গাটা? জায়গাটা ভালোই, ক্লিন খুবই, এবং মানে ক্লোজ টু দ্য নেচার, গাছ টাছ অনেক কিছুই আছে, ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স। কিন্তু মানে পার্টিকুলারলি সেইভাবে দেখার মতো কিছু নেই, জাস্ট ঘোরার জন্য অ্যান্ড যারা নেচার পছন্দ করে তাদের ভালো করে লাগবে। তাদের জন্য ভালো, তাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এবার বেরিয়ে পড়ছি। অনেকটা রাস্তা এবার ট্রাভেল করে ফিরতে হবে শিলংয়ে, প্লাস রাস্তায় একটা বাজে রুটও পড়ে, যেখানে রাতের বেলা ল্যান্ডস্লাইড এসব হওয়ার ভয় থাকে। তো সেই রাস্তা দিয়ে ফিরবো এখন। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছই। চলো। এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। 3.5-4 ঘন্টার মধ্যে আমরা শিলংয়ে ঢুকে গেলাম। তো শিলং হোটেলে পৌঁছলাম ওই 8টার সময়। তো আজকে হচ্ছে 4 নম্বর দিন আর আমরা এখন আছি শিলংয়ে। তো শিলং হোটেল থেকে আমরা এখন চেক আউট করবো। তো আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে। চলো বেরোই। তো এখান থেকে ডাইরেক্ট আমরা আজকে যাব কাজিরাঙা। তো অনেকটা রাস্তা, মোটামুটি 6 ঘন্টার রাস্তা ট্রাভেল করে কাজিরাঙা পৌঁছবো। মাঝে রাস্তায় হয়তো ব্লগিং করবো না, কারণ দেখানোর মতো কিছু নেই। আর তো সোজা একদম কাজিরাঙা ঢুকেই দেন আবার দেখাচ্ছি তোমাদের সব কিছু। তো হোটেল থেকে আমরা চেক আউট করে গেছি। তো আর এই হোটেলের সম্পর্কে একটু বলি। এই হোটেল পেগাসাস ক্রাউন, এটা একটা 3 স্টার হোটেল। আর এই হোটেলে 210 নম্বর রুমে আমরা ছিলাম, তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো আগের পার্টে। তো রুম ওয়াইজ সার্ভিস ওয়াইজ খুবই ভালো ছিল, মানে আর রুমের যে টেরিফ ছিল সেটা ছিল 1800 টাকা পার নাইট হিসেবে। তো সেই হিসেবে বলতে গেলে মানে খুবই ভালো, খুবই ভালো। আর এই তোমরা যে বুকিং যদি করতে চাও তো ডাইরেক্ট ওদের ওয়েবসাইট থেকে বুকিং করো, কোনো রকম ফোন নাম্বারে কল করে ওরা বুকিং নেয় না। আর আমরা যেহেতু 3 নাইটস ছিলাম, তো ওরা আমাদেরকে ডেকে আমাকে একটা লাস্টে গিফটও দিয়েছিল, কারণ ওরা বলেছিল যারা 3 নাইটস এর ওপর স্টে করে তাদেরকে ওরা গিফট প্রোভাইড করে। তো ওভারঅল তোমাদেরকে আমি রেকমেন্ড করছি অবশ্যই এই হোটেলে তোমরা থাকতে পারো শিলং মার্কেটের কাছে। তো কাজিরাঙ্গা যাওয়ার পথে আমরা এই হেভেন বলে যে রেস্টুরেন্টটা আছে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, যেটা এই হাইওয়ের ওপরই পড়ে। তো তোমরা এসে মাস্ট ট্রাই করো এই জায়গাটাতে। মানে খাবার আসামিস থালি দিয়েছিল, তো মানে খুবই ভালো ছিল। মানে মানে দাম অনুযায়ী খাবার খুবই ভালো, একদমই রিজনেবল প্রাইস বলা যেতে পারে। আর আমরা চিকেন থালি নিয়েছিলাম, দুটো ভেজ থালি নিয়েছিলাম। মানে এতই মানে পদ ছিল তার মধ্যে, তো চিকেন থালির চিকেনটা না হলেও চলতো। মানে কোনটা সেটা কোনটা খাবো সেটা দিয়ে মানে আমরা ঠিক করতে পারছিলাম না। ভেজ থালি প্রাইস নিল 100 টাকা, কিন্তু তার মধ্যে এতগুলো আইটেম ছিল যে মানে লাস্ট অব্দি অর্ধেক জিনিস খাওয়া যায়নি। মানে এরকম হচ্ছে খুবই ভালো।
আমরা এখন কাজিরাঙায় পৌঁছে গেছি। আর আমরা আজকে যেখানে থাকছি সেটা হচ্ছে কোহড়াতে অরণ্য ট্যুরিস্ট লজ। তো এটা বেসিক্যালি আসাম গভর্নমেন্টের প্রপার্টি। চেক ইন এই জাস্ট এইমাত্র করলাম, এখন রুমে ঢুকবো। তো জাস্ট একবার প্রপার্টিটা দেখে নাও। চলো রুমে যাওয়া যাক। হচ্ছে 204 নম্বর রুম, সেটা রয়েছে 3 তলাতে। তো এদের বেসিক্যালি তিনখানা টাইপের রুম রয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা ডিলাক্স, আর একটা কটেজ আছে। তো আমরা স্ট্যান্ডার্ডটা নিয়েছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। 2খানা বেড রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এসি রয়েছে। এটা হচ্ছে বাথরুম। রুম মোটামুটি ঠিকই আছে, একটু বড়ই রুম আছে আর ক্লিনই আছে, এরকম নোংরা কিছু নেই। আর এখানে একটা ব্যালকনিও আছে। আর ব্যালকনি থেকে এটা হলো বাইরের ভিউ। বাইরে পুরো জঙ্গলের ভিউ দেখা যাচ্ছে। আর লোকেশনটা খুবই ভালো, আর রুমগুলো খুবই ভালো। ডিলাক্স আর স্ট্যান্ডার্ড রুমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিলাক্সটা খালি দোতলাতে রয়েছে আর এটা খালি 3 তলাতে রয়েছে, বাকি কোনো ডিফারেন্স এখানে নেই। রুম সব সেম। আর কটেজ হলে সিঙ্গেল কটেজ আলাদা করে সেগুলো দেয় এরা, এটাই হলো ডিফারেন্স। আর রুমের টেরিফ যদি বলতে হয় তাহলে স্ট্যান্ডার্ড রুমগুলো 1600 টাকা করে নিয়েছে, আর ডিলাক্স রুম হচ্ছে 1800, আর কটেজগুলো 2200 টাকা করে টেরিফ। তো আমরা এখন রাত্রিবেলা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুই দেখা যাচ্ছে না, দুদিকে জঙ্গল। হোটেল থেকে 10 মিনিট হাঁটা পথে আমরা চলে এলাম এই কোহড়া মার্কেটে। রাস্তায় হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওখান থেকে কোনো টোটো বা অন্য কিছু পাইনি। তো হেঁটে হেঁটেই এলাম অন্ধকার রাস্তা দিয়ে। আর এই কোহড়ার মার্কেটে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কেনাকাটি করা যেতে পারে। তো আমরা রাতের বেলায় এই মার্কেট ঘোরাঘুরি করে আমার হোটেলে ফিরে এলাম। তো আমরা এখন হোটেলে ফিরে এলাম। তো একটু বেরিয়েছিলাম লোকাল মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। দেখলেই অন্ধকারের মধ্যে কীরকম হেঁটে হেঁটে গেলাম আমরা। তো এখানে যাওয়ার জন্য কোনো গাড়ি নেই, পাইনি, হেঁটে হেঁটেই গেলাম। মোটামুটি 800 মিটার মতো ডিস্টেন্স ছিল, পায়ে হেঁটে গেলাম অন্ধকার রাস্তার মধ্যে। তো লোকাল মার্কেটটার মধ্যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে অ্যাভেলেবেল ছিল। বাজার, দোকান, ফল, সবজি এসব আর কি বিক্রি হচ্ছিল, সবই বিক্রি হচ্ছিল মোটামুটি। তো ওখান থেকে আমরা একটু একটা চায়ের দোকানে গেলাম যেখানে আসাম টি বিক্রি হচ্ছিল। তো বাড়ির জন্য কিছু নিলাম সেগুলো, আর বাকি কিছু ফাস্টফুডের দোকান এসবও ছিল অনেক কিছুই। তো ওখান থেকে তারপর একটা টোটো পেলাম, তো টোটো করে হোটেলে ছেড়ে দিয়ে গেল মোটামুটি। আর আর একটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে 6:30 থেকে সামনেই একটা অর্কিড গার্ডেন আছে। সেই অর্কিড গার্ডেনে একটা কালচারাল প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামে মানে দেখার জন্য 500 টাকা পার হেড হিসেবে টিকিট বুক করতে হয়। 2 ঘন্টার শো থাকে। 2 ঘন্টা শো থাকে, ওখানে গিয়ে বসে ওই পুরো কালচারাল প্রোগ্রামটা দেখতে হয়। তো যারা এই অ্যাক্টিভিটিটা করতে চাও তারাও এই হোটেল থেকেই গাড়ি করে দেয়, ওই গাড়ি করে তোমরা গিয়ে সেটাও তোমরা দেখতে পারো। তো এটা হচ্ছে ব্যাপার। আর কালকে জন্য আমরা সাফারি বুক করলাম। তো হোটেল থেকেই সাফারি মানে যেটা জিপ সাফারি হয়, সেই জিপ সাফারিটা আমরা বুক করেছি।
তো জিপ সাফারি হোটেল থেকেই ফোন নাম্বার দিল, তো ডাইরেক্ট ওখান থেকে কথা বলে বুক করলাম। 3,000 টাকা মতো পড়লো। আমরা টোটাল 4 জন আসি, একটা গাড়িতে 6 জন মতো ধরে। তো সেই জিপ সাফারি সকাল 7টায় টাইম দিয়েছে, তো সকাল 7টার সময় আমরা যাব। মোটামুটি 2 ঘন্টা মতো সাফারিতে ঘোরাবে বলেছে, তো দেখা যাক কি হয়, তো কালকে দেখাবো সেটা তোমাদেরকে। তো পরের দিন সকালবেলা 7টার সময় আমাদের সাফারির ড্রাইভার যিনি উনি চলে এসেছিল আমাদের পিক আপ করতে। তো উনি এসে আমাদের আরেকটু ডিটেলস বলল যে সব থেকে বেশি ওয়েস্টার্ন জোনে নাকি দেখা যায় মানে অ্যানিমালস, বাট আমরা চুজ করেছিলাম সেন্ট্রাল জোনটা, যেটা ছিল কোহরা, মানে আমাদের যেটা সব থেকে নিয়ারেস্ট ছিল। সেখানে টোটাল 3টে জোন আছে, সেন্ট্রাল জোন, ওয়েস্টার্ন জোন আর একটা ইস্টার্ন জোন। তো তোমরা দেখে নিও, যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেই জোনেই সাফারি করতে পারো, বাট আমরা গেছিলাম সেন্ট্রাল জোনে সাফারি করতে। এখানে এলিফ্যান্ট সাফারিও হয়। তো এলিফ্যান্ট সাফারি করার জন্য আরো ভোরবেলায় আসতে হয় এখানে। আর এলিফ্যান্ট সাফারি করতে গেলে তার যে চার্জেস হচ্ছে সেটা হচ্ছে পার হেড 1500 টাকা করে পড়ে। সেটাও হোটেল থেকে ওরা বুক করে দেয়, তো তোমরা করতে চাইলে সেটাও করতে পারো, বাট আমরা এলিফ্যান্ট সাফারি করিনি, আমরা খালি জঙ্গল সাফারিটাই বা জিপ সাফারিটাই করছি। আর একটা জিনিস মনে রেখো জিপ সাফারি করার সময়, সেটা হচ্ছে হোটেল থেকে যখন আসবে জিপ সাফারি করার সময়, তখন কোনো রকম প্লাস্টিক বা ওয়াটার বটল এগুলো ক্যারি করবে না, কারণ ওরা কিন্তু সমস্তগুলো নিয়ে নেবে, নিয়ে নিয়ে ফেলে দেবে। তো এগুলো হোটেলেই রেখে আসবে, যেটুকু দরকার জিনিস সেটুকু নিয়ে এখানে আসবে। মানে কত হ্যাঁ, আশা করেছিলাম যে বাঘের দেখা মিলবে এখানে, কিন্তু বাঘের দেখা তো মেলেনি। তো ওখানকার লোকাল লোকেরাই আলোচনা করছিল যে আগের দিনই নাকি বাঘ দেখা গেছে। তো জানি না সেটা কতটা সত্যি, সবাই তাই বলে। বাট আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কিছু বন হাতি দেখতে পেয়েছি, আর গন্ডার তো অনেকই রয়েছে, গন্ডার দেখতে পেয়েছি অনেক, আর হরিণ, এগুলো কমন, এগুলো দেখতে পেয়েছি। আবাদে আর কিছু সেরকম দেখা যায়নি। এরপর দেখা মিলল এই হরিণ বাবা জীবনের, যে কিছুক্ষণের জন্য আমাদের ক্যামেরায় বন্দি হওয়ার জন্য দেখা দিয়েছিল। এরপরে আমরা সাফারি করে ফিরে এলাম। ফিরে এসে একটা টোটো বুক করে চলে গেলাম অর্কিড গার্ডেন। তো ওখান থেকে অর্কিড গার্ডেনটা ওই 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। ওখান থেকে টোটো ভাড়া নিল 100 টাকা মতো। আর অর্কিড গার্ডেনের ভেতর ঢোকার জন্য পার হেড 200 টাকা করে টিকিট রয়েছে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এই অর্কিড গার্ডেনের ভেতরে ছিল 3,000-এরও বেশি প্রজাতির অর্কিড, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের থেকে আনা। আর এখানে একজন করে গাইডও আসছিল, যিনি এই সমস্ত অর্কিড গুলো সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছিল। তো তোমরা এখানে ঘুরে দেখতেই পারো, ভালো লাগবে খুবই। আর প্লাস এর ভেতরে ছিল অনেকগুলো মিউজিয়াম, যেখানে আসামের নানা রকম কালচারাল জিনিসপত্র, অনেক রকম মানে সঙ্গীত ইনস্ট্রুমেন্ট, ওদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এই মানে মিউজিয়ামে। তো এই অর্কিড গার্ডেন ঘুরে আমরা আবার একটা টোটো বুক করে ওখান থেকে আমাদের হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসেই আমরা একটু ফ্রেশ হয়ে হোটেল চেক আউট করে 12টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাত্রি 9টার সময় আমাদের ফ্লাইট ছিল।
গুয়াহাটি থেকে। তো আবার আমাদের গাড়ি করে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম সন্ধ্যে 7টার মধ্যে। তো পুরো ট্রিপটা এখানেই আমাদের কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে এবং আশা করি ইনফরমেটিভ লাগবে ভিডিওটা। তো যদি আরো কোনো কোশ্চেন থাকে এই ট্রিপটা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, বাই।